আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করছে আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। আমি একটু আইনগত দিক আলোচনা করছি, যেটা মাননীয় হাইকোর্ট ডিভিশন যে আইনগত দিক আলোচনা করছে সে শুধু বলতে চাই। প্রথমত হলো যেটা আনপ্রেসিডেন্টেড একটা মামলায় 111-এর সময় মঈন আহমেদ ফখরুদ্দিন আমলে চার্জশিট দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। কাকে নিয়োগ করেছে? আব্দুল কাদের আক্কান, যিনি যার চাকরি চলে গেছিল বিএনপি ক্ষমতার সময়। তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্ত দায়িত্ব দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আক্কান আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, ঘুরে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেব চিনি না, আমি রাজনীতির চিনি না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়নি। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকেও খালাস দিয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন ফলো করে নেই। এই জন্য আদালত আমরা সরকারের। দর্শক, এতক্ষণ দেখছিলেন আইনজীবীদের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। যেরকমটা বলছিলাম, বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও খালাস দেওয়া হয়েছে। এর আগে বেলা 11টায় বিচারপতি AKA মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই মামলার রায় পড়া শুরু হয়। এর আগে 4 দিন আপিলের উপর শুনানি হয়। 2018 সালের 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপির নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারপতির আদালত। এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিক্টেটে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির জামায়াত ও সুজনের 3টি রিভিউ শুনানি 19 জানুয়ারি নির্ধারণ করেছেন
আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। রোববার বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সময় আবেদন করলে এই আদেশ দেন আপিল বিভাগ। এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াত। গেল 16 অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত আগস্টেও আলাদা রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলাদেশ থেকে শুরু হয়ে টিএসসি স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে বিজয় মাসে প্রথম প্রভাত শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পদক্ষেপ বাংলাদেশ নামক সাংস্কৃতিক সংগঠন। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে আবারও বেড়েছে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 টাকা বেড়ে 80 টাকা কেজি দরে, যা গতকাল বিক্রি হয়েছে 65 টাকা কেজি দরে। খুচরা ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ করাতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হবে না, যার কারণে মোকামে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। এদিকে হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় 18টি ট্রাকে 450 মেট্রিক টন পেঁয়াজ ও 52টি ট্রাকে 1300 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হঠাৎ করে আবারও আলু পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন বিস্তারিত। যে মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে হঠাৎ করেই মূলত আবারও কিন্তু অস্থির হয়ে যাচ্ছে আলু এবং পেঁয়াজের দাম। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলেছি এবং গতকাল রাত্রেও কিন্তু কথা হয়েছিল আমাদের এখানকার স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে ভারতের অভ্যন্তরে আবারও কিন্তু স্লট বুকিং, যেটি ট্রাকের সিরিয়াল যেটিকে বলা হয়, সেটি কিন্তু আবার বন্ধ করে দিয়েছে। এর জন্যই কিন্তু মূলত আবার কিন্তু অস্থির হয়ে যাচ্ছে বাংলাদেশে পেঁয়াজ এবং আলুর দাম। তবে কিছুক্ষণ আগে যেটি জানতে পারলাম, শুধুমাত্র আলুর আমদানির ক্ষেত্রে স্লট বুকিং সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি। আর পেঁয়াজের যে স্লট বুকিং সেটি কিন্তু আবারও চালু হয়েছে এবং পেঁয়াজ আজকে আমদানি হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে কিন্তু এই আমদানি বন্ধ হবে এমন গুজবেই কিন্তু মূলত এই খুচরা বাজারের দামটি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পেঁয়াজের দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ এখন খুচরা বাজারে যেটি বিক্রি হচ্ছে 80 টাকা এবং আলুর দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং দেশি আলু বিক্রি হচ্ছে আপনার 70 টাকা কেজি দরে। আসলে এই দামটি হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কিন্তু মূলত বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের। তবে আমদানিকারকরা বলছে যে আজকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হবে, যার জন্য এখনো কিন্তু পেঁয়াজ আমদানি শুরু হবে, আর কিছুক্ষণ পরে পেঁয়াজ আমদানি শুরু হবে, তখন হয়তো বা দাম অনেকটাই কমে যাবে এমনটি কিন্তু তারা মনে করছে। তবে আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু 18 টাকা প্রায় 450 মেট্রিক টন পেঁয়াজ এবং 52 টাকা 1300 মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। তবে দাম নিয়ে কিন্তু অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এখনো ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে চলছে। তবে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও আজ থেকে আলু আমদানি কিন্তু বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তো এই ছিল মারফি আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজার থেকে আলু আমদানি পেঁয়াজ বিষয় নিয়ে, খুচরা বাজারের বিষয় নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মারফি। আব্দুল আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
শেখ হাসিনার পতন হজম করতে না পারায় বাংলাদেশকে নিয়ে ভারত নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সেভেন সিস্টার্স সুরক্ষিত করতে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দখল করতে চায় বলে অভিযোগ করেন রিজভী। কোনো উস্কানিতে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে। ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWT ঘাট থেকে 620 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 12 আউলিয়া নামে জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর। এ সময় তিনি বলেন, দীর্ঘ 9 মাসের বেশি সময় বন্ধ থাকার পর জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের স্বস্তির পাশাপাশি হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্টদের মুখে। নাফ নদীতে ডুবোচরে জেগে উঠায় নাব্যতা সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার থেকেই জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত সিরিয়া। গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গেল কয়েকদিন ধরে গৃহযুদ্ধের দাবানলে আবারও পুড়তে শুরু করেছে পুরো দেশ। নিহতের সংখ্যাও বেড়েই চলেছে। বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের অভিযানে এখন পর্যন্ত 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর অ্যালেপ্পোর অধিকাংশের নিয়ন্ত্রণও নিয়েছে বিদ্রোহীরা। গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় দিনে দিনে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,400 জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।